নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশে হিন্দু যুবক হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণ মিছিলের ধুন্ধুমার। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানের চরম বিশৃঙ্খলা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাসকে নারকীয় হত্যাকাণ্ড এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ, উত্তেজিত জনতাকে রুখতে লাঠিচার্জ পুলিশের। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে শুনানির কাজ। আগামী 27 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু এই প্রক্রিয়া। এসআইআর শেষ পর্বে কোনো গাফিলতি চায় না কমিশন। ডিসেম্বরে ফের রাজ্য সফরে আসছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি। বড়দিনে উপহার কলকাতা মেট্রোর। আগামী 25 ডিসেম্বর বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় 10:30 পর্যন্ত চলবে মেট্রো। দিল্লিতে যত শীত বাড়ছে তত লাফিয়ে বাড়ছে দূষণের মাত্রা। তবে দূষণে পৌষ মাস বাড়ছে। দিল্লিতে আই ড্রপ, মাস্ক এবং নেবুলাইজারের বিক্রি বেড়েছে 10-15%। নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় তৃণমূল নেতার পুত্র সহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত। নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় সোমবারই 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করলেন বিচারক। নদিয়ায় হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় তৃণমূল নেতার পুত্রসহ 3 জনকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত। একজনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নদিয়ায় হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় সোমবারই 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করলেন বিচারপতি। রায় শুনেই কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তৃণমূল নেতার পুত্র সোহেল ছাড়াও আরও 2 দোষী সাব্যস্ত প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 3 জনের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগও উঠেছিল। আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত সোহেলের পিতা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালিয়া, দীপ্তি গোয়ালিয়া এবং আরও একজনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। প্রতিবেশী অংশুমান বাগচির বিরুদ্ধেও নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো, নাবালিকার দেহ শ্মশানে নিয়ে যেতে বাধ্য করা এবং সম্মিলিত ষড়যন্ত্র সামিল হওয়ার অভিযোগও উঠেছিল। সোমবার তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত। মঙ্গলবার তাকে 3 বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে বিচারকের তরফে। দোষী সাব্যস্ত হওয়া 2 নাবালককে জামিন দিয়েছে আদালত। তবে তারা আগামী 1 বছরের মধ্যে কোনো রকম অপরাধমূলক কাজে যুক্ত হতে পারবেন না। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানা এলাকায় 2022 সালের 10ই এপ্রিল গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। জানানো হয় 5ই এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের পুত্র জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। পঞ্চায়েতের সদস্যদের পুত্র এবং তার কয়েকজন বন্ধু মিলে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছিল নির্যাতিতাকে। পরে সেই নাবালিকার মৃত্যু হয়। প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি দেহ সৎকার করা হয়। এই ঘটনা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। নির্যাতিতার মা-বাবা হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেন হাইকোর্টে। সেখান থেকে ঘটনা তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে। নির্যাতিতার পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। তারপর সিবিআই চার্জশিট জমা দেয়। সেই মামলায় 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে শুনানির কাজ। আগামী 27 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু এই প্রক্রিয়া। গত কয়েকদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে শুনানির কাজ। আগামী 27 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেই কাজ। খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বুথের দায়িত্বে থাকা বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরাই সেই কাজ করছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে 2002 সালে ভোটার তালিকার সঙ্গে যাদের ম্যাপিং করা সম্ভব হয়নি তাদেরকেই শুনানির জন্য ডাকা হবে।
এমন ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় ৩২ লাখ বলে দাবি কমিশনের। ইতিমধ্যেই ১০ লাখ নোটিশ ছাপানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তবে মঙ্গলবারের মধ্যে সমস্ত নোটিশ ছাপানো শেষ হবে বলে মনে করছে কমিশন। অন্যদিকে মাইক্রো অবজারভার নিয়োগের কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে প্রায় ৪,০০০ মাইক্রো অবজার্ভ নিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত নিয়োগপত্র তাদের পাঠিয়েও দেওয়া হয়েছে। মূলত শুনানির কাজের তদারকির দায়িত্বে থাকবেন সেই সমস্ত আধিকারিকরা। এই কাজের বিশেষ ট্রেনিংয়ের আয়োজনও হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী ২৪শে ডিসেম্বর নজরুল মঞ্চে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ২ দফায় এই ট্রেনিং হবে। উল্লেখ্য, মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে আগেই কমিশনকে চিঠি দেয় সিইওর দপ্তর। সেই মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে। যদিও এই নিয়োগ তৈরি করেছে বিতর্ক। শুনানি পর্বে কোথাও খামতি রাখতে চাইছেন না নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটারদের নোটিশ দেওয়ার সময়ই সই করিয়ে একটি রিসিপ্ট কপি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যখন শুনানিতে উপস্থিত থাকবেন সেই সময়ও একটি সই করতে হবে। সই যাচাই করে দেখতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি এক কিনা। কিন্তু কোথায় হবে শুনানির কাজ? ইতিমধ্যেই সেই ঠিকানাও চূড়ান্ত করে ফেলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে ব্লক লেভেল শুনানি হবে বিডিও অফিস কিংবা সরকারি ভবনে। এমনকি সরকারি স্কুল কলেজ শুনানি হবে বলে খবর। পাশাপাশি পুরসভা বিল্ডিংয়ে শুনানির কাজ হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর শেষ পর্বে কোনো গাফিলতি চায় না কমিশন। ডিসেম্বরে ফের রাজ্য সফরে আসছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি। সব দিক খতিয়ে দেখতে কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল আসছেন রাজ্যে। বাংলায় যখন এসআইআর শুরু হবে করছে, তখন তার প্রস্তুতি কেমন হচ্ছে না হচ্ছে সেই সমস্ত খতিয়ে দেখতে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সেই সেপ্টেম্বরের পর ডিসেম্বরে ফের রাজ্য সফরে আসছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়ালও। বাংলায় এসআইআর এর কাজ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক গাফিলতি ধরা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। জানা গিয়েছে সেই সবই খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল আসতে চলেছে। তারা যেমন একদিকে চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন, এর পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে আর কোনো গাফিলতি না হয়, মূলত সেই বিষয়েই কমিশনের নির্দেশকে মনে করিয়ে দিতে তারা বাংলায় আসছেন। এদিকে ২৪শে ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের নিয়ে যে ট্রেনিং হবে, সেখানেও নির্বাচন কমিশনের এই আধিকারিকেরা উপস্থিত থাকতে পারেন বলে খবর। কমিশনের এক সূত্র বলছে, যাতে শেষ পর্যায়ে এসে নতুন করে আর কোনো ভুল না হয় সে কথাই মনে করিয়ে দেওয়ার জন্যই আসছে ২ সদস্যের প্রতিনিধি দল। এদিকে এসআইআর ইস্যুতে একটি বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, সেই লক্ষ্যেই সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিএলএ এবং বিএলএ 2দের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই দেশের নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করেছে কমিশন। সেই নিয়োগ ঘিরেই আপত্তি মুখ্যমন্ত্রীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় কর্মীরা কারা, কোন দপ্তরের, কোথায় থাকেন, সব কিছুর বিস্তারিত তথ্য তার চাই। তার কথায়, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে, কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, সব ডিটেলস আমার চাই। আমি ওদের সহযোগিতা করব, কিন্তু ডিটেলস চাই। স্টেটকে না জানিয়ে রাজ্যের লোকেদেরও নিয়েছে। মাইক্রো অবজারভার কারা, নাকি বিজেপির দালাল? হিয়ারিং ভেন্যু এখনও স্পষ্ট নয় বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন নির্দেশে বলা হয়েছে, মাইক্রো অবজারভার হবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা, বিজেপির লোকেরা, গুজরাটের লোকেরা, ওরা হিয়ারিং করবে? বাংলা ভাষা জানে, ভাষা বোঝে? সবকিছুর একটা লিমিট থাকা দরকার, ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বস্তুত আনম্যাপড যে ৩২ লক্ষ নাম ছিল, ইতিমধ্যেই তাদের সকলের কাছেই হিয়ারিং নোটিশ পাঠানো হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর।
কমিশন জানিয়েছে, নোটিশের পর নির্দিষ্ট শুনানির দিন যদি কেউ উপস্থিত থাকতে না পারেন তাহলে সেটা আগে থেকেই জানাতে হবে। তবে সেক্ষেত্রে পরবর্তী মাত্র একদিন তাকে সময় দেওয়া হবে, তার বেশি দেওয়া সম্ভব নয়। হাই নিউজ নেটওয়ার্ক। এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকে পাওয়া যাবে। সোমবার মেয়র পরিষদ বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের প্রবীণ নাগরিক যাদের এখনও ডোমিসাইল সার্টিফিকেট নেই তাদের আর টাউন হলে যেতে হবে না। এসআইআর আবহে কলকাতার প্রবীণ নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ। এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন থেকেই পাওয়া যাবে। এসআইআর আবহে কলকাতার প্রবীণ নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ। এতদিন টাউন হল থেকে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে হতো কলকাতার 144টি ওয়ার্ডের নাগরিকদের। সোমবার মেয়র পরিষদ বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের প্রবীণ নাগরিক যাদের এখনও ডোমিসাইল সার্টিফিকেট নেই তাদের আর টাউন হলে যেতে হবে না। পুরসভার কেন্দ্রীয় ভবন থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে। ঘটনা হলো, কলকাতায় যারা বসবাস করছেন কিন্তু প্রামাণ্য নথি নেই তারা এসআইআর আবহের রীতিমতো উদ্বেগে আছেন। প্রামাণ্য নথি সংগ্রহ করে আইএএস অথবা গেজেটেড অফিসারের স্বাক্ষর সহ সেই আবেদনপত্র পুরসভার হেল্প ডেস্ক বা স্বাস্থ্য বিভাগের কাউন্টারে জমা দিতে হবে। মেয়র বলছেন, পুরসভায় বর্তমানে 20টি কাউন্টারে বার্থ এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রথমে সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার রেকর্ড রুমের তথ্যের সঙ্গে নথি মিলে গেলেই বার্থ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। শুধু তাই নয়, ফিরহাদ এই প্রসঙ্গে আরও জানান, ডোমিসাইল সার্টিফিকেট টাউন হলে যে পদ্ধতিতে দেওয়া হতো এখানেও সেই একই পদ্ধতি অবলম্বন করেই তা দেওয়া হবে। মানুষের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বড় অফিসেই বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আগামী দিনে ডোমিসাইল সার্টিফিকেট যাতে বড় অফিস থেকে দেওয়া যায় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বার্থ সার্টিফিকেট এখন অনলাইনে পাওয়া যায়, কিন্তু কোনো মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের কোনো নথি যদি পুরসভার কাছে থেকে থাকে তবে প্রয়োজনে হাতে লেখা ডেথ সার্টিফিকেট বড় অফিস থেকে দেওয়ার কাজ দ্রুত শুরু হবে। এর ফলে নাগরিকদের সময় ব্যয় করে কেন্দ্রীয় ভবনে আসতে হবে না। বাড়ির কাছের বড় অফিস থেকেই কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন তারা ডেথ সার্টিফিকেট। হাই নিউজ নেটওয়ার্ক। 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। পাশাপাশি 10 প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক। তালিকা প্রকাশের 24 ঘণ্টা পেরোনোর আগেই প্রার্থী বদল। জানা যাচ্ছে, বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা, ওই আসনে মুসলিম প্রার্থী দেব ঘোষণা হুমায়ুনের। নতুন দলের নাম ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনের 10 প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তালিকা প্রকাশের 24 ঘণ্টা পেরোনোর আগেই প্রার্থী বদল। জানা যাচ্ছে, বালিগঞ্জ থেকে লড়বেন না নিশা। জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবির জানালেন, বালিগঞ্জ থেকেও লড়বেন মুসলিম প্রার্থী। আগামী 7 দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি। তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন, 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনের 100-র বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্ব ঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন। আগামী নির্বাচন অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 10 আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় নিজের নাম ছিল 2টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। তবে রাত পোহাতেই বদলে গেল ছবি। জানা যাচ্ছে, হুমায়ুনের দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? কারণ হিসেবে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশা, যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, ওনার কিছু ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী 7 দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব। এই প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, উনি কি বলছেন, কেন করছেন সেটা উনিই জানেন। এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।
গঙ্গাসাগর মেলার রেকর্ড ভিড়ের সম্ভাবনা, প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী। প্রশাসনের লক্ষ্য একটাই, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই বিশ্বাসকে সামনে রেখে পুণ্যার্থীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল গঙ্গাসাগর মেলা উপহার দেওয়া। গঙ্গাসাগর মেলা শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে 2026 সালের গঙ্গাসাগর মেলা। চলতি বছরে কুম্ভ মেলা না থাকায় সাগর তটে এবার রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে, এমনটাই মনে করছে প্রশাসন। সেই ভিড় সামাল দিতে এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। মেলার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার সাগর দিঘি যান রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। কচুবেড়িয়া পয়েন্ট ও গঙ্গাসাগর পয়েন্ট, এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী। বিশেষ করে নজর ছিল মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ এবং অস্থায়ী জেটি নির্মাণের ওপর। আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার শেষে মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ফেরেন তিনি। পরিদর্শন শেষে সেচমন্ত্রী জানান, পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং বা পলি তোলার কাজ চলছে। এর ফলে জোয়ার ভাটার ওপর নির্ভরতা অনেকটাই কমবে এবং দীর্ঘ সময় ধরে ভেসেল পরিষেবা চালু রাখা সম্ভব হবে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি, সিসিটিভি ক্যামেরা বসানো এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পুণ্যার্থী থাকার জন্য অতিরিক্ত যাত্রী নিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে। নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাতায়াত সব দিক মাথায় রেখেই প্রস্তুতি করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটাই, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই বিশ্বাসকে সামনে রেখে পুণ্যার্থীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল গঙ্গাসাগর মেলা উপহার দেওয়া। হাই নিউজ নেটওয়ার্ক। রীতি মেনে শান্তিনিকেতনে শুরু পৌষ মেলা, উপচে পড়ছে পর্যটকদের ভিড়। 28 ডিসেম্বর পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী পৌষ মেলা। উপাসনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা, পড়ুয়া, আশ্রমিকেরা। ছাতিমতলায় রবীন্দ্রসঙ্গীত, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হল পৌষ মেলা। উপাসনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, অধিকর্তা অমিত হাজরা, অধ্যাপক সুমন ভট্টাচার্য। আমন্ত্রিত হিসেবে ছিলেন বীরভূম জেলা শাসক ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা, পড়ুয়া, আশ্রমিকেরা। এই মেলা চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। আমরা খুবই খুশি, খুব সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হয়েছে এবং উৎসবটা আমরা কমপ্লিট করলাম। আজকে ইনঅগ্রেট করলাম। এবার আমরা যাচ্ছি পৌষ মেলা ইনঅগ্রেট করতে। আমাদের সঙ্গে মাননীয় কাজল শেখজি আছেন, ডিএম সাহেব আছেন আর আমার সব স্টাফ, আমরা সবাই যাচ্ছি। আজকে খুবই সুষ্ঠুভাবে মেলা শুরু হয়েছে এবং সমস্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম সাহেব, আমাদের কাজল সাহেব এবং আমাদের যে মন্ত্রীজি, সবার সাপোর্টে আমরা খুব ভালোভাবে শুরু করেছি এবং সমস্ত কিছু সেট, কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং 6 দিন খুব ভালোভাবে মেলা হবে এবং মেলাতে যে যেখানে পারছে সহযোগিতা করছে। অলরেডি আপনারা জানেন আমরা 20 দিন আগে একটা মিটিং করেছি, সেখানে কীভাবে চলতে হবে সবভাবেই চলছে। যেরকম ডিসিশন হয়েছে সেই রকমই আমাদের চলছে সব কিছু। মেলা উপলক্ষে স্বাভাবিকভাবেই বোলপুরে পর্যটকদের ভিড়। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রায় 1700টি স্টলের প্লট বুক হয়েছে। আদালতের নির্দেশ মেনে দূষণ নিয়ন্ত্রণ ও প্লাস্টিক বর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতীর অধিকর্তা অমিত হাজরা আগেই জানান, স্টল বুকিংয়ে ভালো সাড়া মিলেছে। দমকলের জন্য মাঠে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 6 দিন ধরে মেলা প্রাঙ্গণের বিনোদন মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল জানান, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও ও ডিএসপি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে প্রায় 2500 পুলিশকর্মী মোতায়েন থাকছে।
এর মধ্যে থাকছেন মহিলা পুলিশ, র্যাফ, সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম টিম ও বিশেষ উদ্ধারকারী দল। নিরাপত্তা নজরদারিতে বোলপুর শান্তিনিকেতন জুড়ে স্থায়ী প্রায় 200টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও প্রবেশ পথে বসানো হয়েছে আরও 300টি অস্থায়ী ক্যামেরা। 5টি উচ্চমানের ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। মেলায় থাকছে 36টি পুলিশ সক্রিয়তা কেন্দ্র, 10টি ওয়াচ টাওয়ার এবং 8টি ড্রপ গেট। শিশুদের নিরাপত্তার জন্য চালু করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। শিশু হারিয়ে যাওয়ার ঘটনা এড়াতে তাদের গলায় অভিভাবকদের ফোন নম্বর সংবলিত কার্ড ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম দর্শনার্থীদের জন্য থাকবে পুলিশের টোটো পরিষেবা ও জরুরি অ্যাম্বুলেন্স। সব মিলিয়ে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলাকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিনে বড় উপহার কলকাতা মেট্রোর। আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় 10:30 পর্যন্ত চলবে মেট্রো, এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে বড় উপহার কলকাতা মেট্রোর। আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত প্রায় 10:30 পর্যন্ত চলবে মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, কালীঘাটমুখী জনতা। আলোয় সাজানো শহরের বিভিন্ন গির্জা দেখতে যান অনেকে। কেউ কেউ আবার স্রেফ বড়দিনে তিলোত্তমার পথে হাঁটতে বেশি পছন্দ করেন। এই দিনটিতে উৎসবমুখী জনতার ঢল নামে রাস্তায়। তাদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বড়দিনে ব্লু লাইনে 272টির বদলে 224টি মেট্রো চলবে। প্রতিদিন 7 মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে 201টি মেট্রো, 6 মিনিট পর পর মেট্রো পাবেন যাত্রীরা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকালের প্রথম মেট্রোর দিনক্ষণে বিশেষ কোনো বদল নেই। ডাউনে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো 6:54 মিনিটের বদলে বড়দিনে পাওয়া যাবে 6:50 মিনিটে। দিনের শেষ মেট্রোর সময়সূচি অনেকটাই বদল হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত 9:28 মিনিটের বদলে ছাড়বে রাত 10:23 মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত 9:33-এর বদলে ছাড়বে রাত 10:20 মিনিটে। আর শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো পাওয়া যাবে রাত 10:30টায়। গ্রিন লাইন আপ ও ডাউন মেট্রোর সময়সূচিতে তেমন বদল নেই। সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:39 মিনিটে। উল্টো দিকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:45 মিনিটে। দিনের শেষ মেট্রো 2 প্রান্তিক স্টেশন থেকেই পাওয়া যাবে 9:55 মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত 10:13 মিনিটের বদলে পাওয়া যাবে 10:20 মিনিটে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে যত শীত বাড়ছে তত লাফিয়ে বাড়ছে দূষণের মাত্রা। শ্বাসকষ্টের পাশাপাশি চোখ জ্বালা ও লাল হয়ে যাওয়া রাজধানীর নাগরিকদের অন্যতম উপসর্গ। তবে দূষণে পৌষ মাস বাণিজ্যে দিল্লিতে আই ড্রপ, মাস্ক এবং নেবুলাইজারের বিক্রি বেড়েছে 10 থেকে 15%। রাজধানীতে চলছে শীত আর দূষণের প্রতিযোগিতা। দিল্লিতে যত শীত বাড়ছে ততই লাফিয়ে বাড়ছে দূষণের মাত্রাও। শ্বাসকষ্টের পাশাপাশি চোখ জ্বালা ও লাল হয়ে যাওয়া রাজধানীর নাগরিকদের অন্যতম উপসর্গ। এর ফলে পৌষ মাস এক শ্রেণীর ব্যবসায়ীর। দিল্লির ওষুধের দোকানে চোখের ড্রপ, মাস্ক এবং নেবুলাইজারের বিক্রি বাড়ছে। এই ঘটনা অবশ্য নতুন নয়। প্রতিবার শীতের সময় দূষণ বাড়ে, তখন শ্বাসকষ্ট এবং চোখের সমস্যায় কাজে আসা সামগ্রীর বিক্রিও বাড়তে থাকে দিল্লিতে।
লুটিয়েন্স দিল্লির কেয়ার কেমিস্টসের কর্মী সুরেশ জানান, দূষণের মাত্রা বাড়লেই চোখের ড্রপ, নাকের স্প্রে আর মাস্কের বিক্রিও বেড়ে যায়। সাধারণত কাশির সিরাপ বেশি বিক্রি হয়, কিন্তু এবার চোখের ড্রপ সবচেয়ে দ্রুত বিকোচ্ছে। RML হাসপাতালের কাছেই রয়েছে রাম ফার্মাসি। সেখানকার কেমিস্ট বলেন, এখন রোজই মানুষ চোখে জ্বালা, লালচে ভাবের অভিযোগ নিয়ে দোকানে আসেন। চোখের ড্রপ, স্টিম নেওয়ার যন্ত্র আর নাসাল স্প্রের বিক্রি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। রাজকমল কেমিস্টের কর্মী জানান, চোখের ড্রপ বিক্রির অন্যতম কারণ শীতের শুষ্ক আবহাওয়া ও দূষণ। তিনি জানান, চলতি বছরে আই ড্রপ বিক্রি 10 থেকে 15% বেড়ে গিয়েছে। দিল্লি ড্রাগ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, প্রতি বছর শীত পড়লেই এবং দূষণ বাড়লেই চোখের ড্রপ, মাস্কের মতো পণ্যের বিক্রি বেড়ে যায়। এই সময় চোখের জ্বালা ও অস্বস্তির অভিযোগ খুবই সাধারণ একটা ব্যাপার, আর বিক্রি গড়ে 15% পর্যন্ত বাড়ে। সুপ্রিম কোর্ট ও দিল্লির সরকার একাধিক নির্দেশিকা জারি করলেও দিল্লির দূষণ বাড়ছে বই কমছে না। এমনকি দূষণ প্রসঙ্গে সংসদে আলোচনার প্রস্তাব দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। বিরোধীরা সব রকম সাহায্য করবেন বলেও জানান তিনি। প্রস্তাবিত বিষয়টি বিবেচনার আশ্বাসও দেয় সরকার পক্ষ। রাজধানী দূষণ মাত্রাতিরিক্ত হওয়ায় হলুদ সতর্কতা জারি করে মৌসুম ভবন। দিল্লি ও আশেপাশের হরিয়ানা, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা প্রায় তলানিতে ঠেকেছে। প্রতিদিন বাতিল হচ্ছে অসংখ্য বিমান ও ট্রেন। দৃশ্যমানতার অভাবে দুর্ঘটনা ঘটছে জাতীয় সড়কগুলিতে। সব মিলিয়ে দূষণ থেকে মুক্তির পথ পাচ্ছে না দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।